গল্পকথকে আবার সবাইকে স্বাগত। আজকে পাঠ করে শোনাচ্ছে বনফুলের শ্রেষ্ঠ গল্পের বইটি থেকে একটি ছোট গল্প, নাম সনাতনপুরের অধিবাসীবৃন্দ। শুরু করছি আজকের গল্প, সনাতনপুরের অধিবাসীবৃন্দ। প্রবীণ মোক্তার শৈলেশ্বরবাবু হঠাৎ নিরুদ্দেশ হয়েছেন। এটাই যথেষ্ট উত্তেজনার কারণ। খবরের কাগজে ছবি ছাপিয়ে, সভা সমিতি করে, কবিতা লিখে, সব রকম উপায়ে সনাতনপুরের অধিবাসীবৃন্দ অনায়াসে তাদের উত্তেজনা প্রকাশ করতে পারত। কিন্তু তাদের বর্তমানে এসব কিছুই করার উপায় নেই। নিরুপায় হয়ে তারা শুধু ফুসফুস গুজগুজ করছে মাত্র। কারণ আর কিছুই নয়, শ্যামা নামে যে ধোপানিটি আছে সেও সঙ্গে সঙ্গে অন্তর্হিতা হয়েছে। যারা প্রবীণ এবং শৈলেশ্বরের হিতৈষী তারা বাইরে কথাটাকে সাধ্যমতো চাপা দেবার চেষ্টা করছে। হালদার মহাশয় সর্বত্র প্রচার করে বেরিয়েছেন শৈলেশ্বর একটা মোকদ্দমার তদবির করতে খুলনা গেছে, যাবার সময় তার সঙ্গে দেখা হয়েছিল। কথাটা একদম মিথ্যে। প্রবীণ হালদার মহাশয় কিন্তু প্রবলভাবে এটাই প্রচার করতে লাগলেন। এই হালদার মহাশয়ের সঙ্গে কিন্তু আবার যখন প্রবীণ ভাদুরী মহাশয়ের সাক্ষাৎকার ঘটল, তখন তিনি নিম্ন স্বরে বললেন, শৈলেশ কি কেলেঙ্কারিটাই করলো, ছি ছি। এ প্রসঙ্গে ভাদুরী মহাশয় জফলা আকার ব্যবহার করাটাই অধিকতর সমীচীন মনে করলেন। বললেন, আরে ছ্যাঁ 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 ছ্যাঁ। পরের মুহূর্তেই কিন্তু ভাদুরী সহজসাহে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কোন ধোপানিটা বলো তো হে? দেখা গেল হালদার মহাশয় বিষয়টি পুঙ্খানুপুঙ্খ রূপে জানেন। তিনি সেই রজকিনীর আবাসস্থান, চেহারা, বয়স এবং স্বভাব চরিত্র সম্বন্ধে একটা নাতি দীর্ঘ বক্তৃতা দিয়ে উপসংহারে বললেন, শৈলেশ যে ভেতরে ভেতরে এতখানি জড়িয়ে পড়েছে কে জানতো। অত বড় ছেলে, অত বড় মেয়ে। ভাদুরী মহাশয় আবার বললেন, ছ্যাঁ ছ্যাঁ, লোক হাসালে। খোড়া মল্লিক মহাশয় কৌশলে খবর সংগ্রহ করলেন যে শ্যামা পালাবার আগের দিন তার স্বামী পিরু ধোপার কাছে মার খেয়েছিল। মল্লিক মহাশয় শৈলেশ্বরের হিতাকাঙ্ক্ষী। তিনি পিরু ধোপাকে গিয়ে বললেন, কথাটা আর কারো কাছে প্রকাশ করিসনি, বুঝলি? বিস্মিত পিরু জিজ্ঞেস করলো, কোন কথাটা? মল্লিক মহাশয় থতমত খেয়ে কোনো সদুত্তর দিতে না পেরে খোঁড়াতে খোঁড়াতে নিজের দলের মধ্যে ফিরে গিয়ে পিরু ঘটিত ব্যাপার প্রকাশ করলেন। আর করা মাত্রই সকলে মিলে মল্লিককে বকতে লাগলো। কেন যে পিরু ধোপার নিকট গিয়েছিল, এ কি আহাম্মকি। সুতরাং মল্লিক মহাশয়ের এই কাঁচা কাজটা সামলাতে পাকা বুদ্ধি মুখুজ্জে মহাশয়কে শতপ্রবৃত্ত হয়ে পিরুর বাড়িতে যেতে হলো এবং নিরীহ মল্লিকের নামে মিথ্যা দোষারোপ করে বলতে লাগলো, মল্লিকের কথায় কিছু মনে করিসনি, সিদ্ধের ঝোঁকে যা তা বলেছে। এবারও বিস্মিত পিরু বলল, মানে কি বলছেন? মুখুজ্জে দাঁত বের করে বললেন, হে মানে ও কিছু নয়, বুঝলি। বলে তিনি সরে পড়লেন এবং নিজেদের দলে এসে সংবাদ দিলেন, পিরু একেবারে ক্ষেপে আছে, মল্লিক একেবারে সাপের ঘাড়ে পা দিয়েছে। সকলের চোটে মল্লিকের ওপর খড়গহস্ত। বেচারি মল্লিক দলছাড়া হয়ে একা একা ঘুরতে লাগলো। পিরুর দল দূর থেকে মল্লিককে যখনই দেখলো তখনই ভাবলো এবং হাসলো, মল্লিক মহাশয় আজকাল সিদ্ধি খাইতেছেন। যাই হোক, শৈলেশ্বর বাবুর বন্ধুবর্গ, মিত্র, হালদার, মুখুজ্জে প্রভৃতি প্রবীণ মহাশয় একজোট হয়ে এক বাক্যে শৈলেশ্বর বাবুর খুলনা গমন সমর্থন করতে। ভেতরে ভেতরে অবশ্য মুখুজ্জে উত্তেজিত, হালদার বিস্মিত এবং মল্লিক ক্ষুব্ধ। এই হলো শৈলেশ্বরের হিতৈষী বর্গের মনোভাব।
কিন্তু সনাতনপুর গ্রামটা খুব ছোট নয়, অনেকগুলি বনিয়াদি ভদ্র গৃহস্থেরাও এখানে বসবাস করে, গোটা 2 চণ্ডী মণ্ডপও সেখানে আছে। সুতরাং শৈলেশ্বর বাবুর বিপক্ষ দলও একটা ছিল, এবং যেহেতু শৈলেশ্বর বাবু বড়লোক, পরোপকারী, কর্মনিষ্ঠ এবং সত্যবাদী ছিলেন, সেই হেতু তার বিপক্ষ দলটিও বেশ ভারী ছিল। তারাও সুযোগ পেলেন। শৈলেশ্বর রজকিনী প্রসঙ্গটা তারা বেশ একটু রং চড়িয়ে বলে বেড়াতে লাগলেন। একজন এসে খবর দিল, হালদার মশাই বলে বেড়াচ্ছেন শৈলেশ্বর নাকি খুলনা গেছেন। হুঁকোতে 2 টান মেরে রায় মহাশয় বললেন, হালদারকে বলে দিও সূর্য আজকাল পশ্চিমেই ওঠে, তা আমরা সবাই জানি। খুলনার চেয়ে ঢাকা বললে আরো মানাতো। মাথা নেড়ে মুচকি হেসে লাহিড়ী বললেন, আহা চট কেন, এ কথা হালদার বলবে না তো কে বলবে বলো? ওই দলটা সব কটা পাজি। বুড়ো মিত্তিরটা সেদিন দেখি লুকিয়ে তাড়ি খেয়ে ফিরছে, উনি আবার মাস্টারি করেন। ভাদুরই বা কম কি? রোজ ওর ময়না দিঘির ধারে বেড়াতে যাওয়ার অর্থ কি? বৃদ্ধ গোস্বামী মহাশয় এতক্ষণ কিছু বলেননি। তিনি এবার সংক্ষেপে বললেন, সব ঘুঘু, কার ঘুঘুটি এবার ফাঁদে পড়েছেন। এই বলে রায় মহাশয় হুঁকাটি গোস্বামীর হাতে দিলেন। ফলে কিছুদিনের মধ্যে শৈলেশ্বর বাবুকে কেন্দ্র করে ভাদুরী মহাশয়ের বিরুদ্ধে রায় মহাশয়, রায় মহাশয়ের বিরুদ্ধে মুখুজ্জে মহাশয়, মুখুজ্জে মহাশয়ের বিরুদ্ধে গাঙ্গুলি মহাশয় উঠে পড়ে লেগে গেলেন। শৈলেশ্বর বাবু সম্পর্কে অসম্ভব রকম সব গুজব রটতে লাগল। অধিকাংশ লোকের মতে তিনি কলকাতা গিয়েছেন, কিন্তু এই কলকাতা সম্পর্কিত মতবাদের বিরুদ্ধে আর একটা জনমত ক্রমশ গঠিত হয়েছিল। তা এই যে কারণ স্টেশনের কর্মচারীরা কেউ তাকে ট্রেনে উঠতে দেখেননি, সুতরাং তিনি পদব্রজে কোথাও গিয়ে স্বরজকিনী আত্মগোপন করেছেন। একজন প্রত্যক্ষদর্শী জোর গলায় বলতে লাগলেন, আমি স্বচক্ষে দেখেছি শৈলেশ্বর বাবু ধোপানিটিকে কাঁধে তুলে নিয়ে মাঠামাঠি দৌড়াচ্ছেন। শৈলেশ্বর বাবুর স্ত্রী ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন। শৈলেশ্বর বাবুর পালানোর গুজবটা এত ব্যাপকভাবে রটেছিল যে ভীত চকিত শৈলেশ্বর গৃহিণী স্বয়ং একদিন এসে উপস্থিত হলেন। এসে কিন্তু তিনি আরো অকল পাথারে পড়লেন। তার সমবয়স্কা গৃহিণীগণ বেশ রসায়ন দিয়ে নানান কথা তাকে শোনালেন। ও মা, কি ঘেন্নার কথা, শুনে লজ্জায় বাঁচি না বলে অনেকে গালে হাত দিল এবং ঘাড় কাত করল। গাঙ্গুলি গৃহিণী বললেন, পুরুষ মানুষকে কিছু বিশ্বাস নেই বোন, কিচ্ছু বিশ্বাস নেই। একবার চোখের আড়াল হয়েছে কি ব্যাস। হালদার গৃহিণী একটু সহানুভূতির সুর দিয়ে বললেন, উনি তো বলছিলেন শৈলেশ্বর বাবু খুলনা গেছেন। মুখোপাধ্যায় গৃহিণী ঝংকার দিয়ে বললেন, থামলো থাম, আমার কথাটিও ওই বলে, সব চড়ে চড়ে মাস্তুতো ভাই। বলে দিয়েছে এবার স্পষ্ট করে যে ওসব দলে আর মিশতে পারবে না। খাবে দাবে, রান্নাঘরের দাওয়াটিতে চুপ করে বসে থাকবে। বুড়ো মানুষের আবার অত আড্ডা দেওয়া কেন? মুখোপাধ্যায় গৃহিণীর ফাঁদি নখ ঘন ঘন আন্দোলিত হতে লাগলো। মরিয়া হয়ে শৈলেশ্বর বাবুর স্ত্রী বললেন, কোনোদিন কিন্তু ওকে শ্যামা ধোপানির সংস্রবে দেখিনি। আমাদের কাপড় ধোয় হিরু ধোপা, শ্যামা তো কোনোদিন আসেনি আমাদের বাড়ি। মুখোপাধ্যায় গৃহিণী বলে উঠলেন, এই বুদ্ধি না হলে তোমার স্বামী যাবে কেন বোন? তারা যা করবে তা কি তোমাকে সাক্ষী রেখে করবে নাকি? শৈলেশ্বর বাবু হলেন একটা ঘাগি মুক্তার, তার সঙ্গে চালাকি। পুরুষ মানুষদের বশে রাখার একমাত্র উপায় হচ্ছে নজরবন্দি করে রাখা, চোখে চোখে রাখা,
যা বললেন আমাদের গাঙ্গুলি দিদি, চোখের আড়াল হয়েছে কি, ব্যাস। শৈলেশ্বর বাবুর দুই পুত্র মাধব ও যাদব। মাধব বিএ পাশ করেছে, যাদব আইএ পড়ছে। তারা পূজনীয় পিতার সম্পর্কে এই কলঙ্কের কথা শুনে নির্বাক হয়ে গেল। কিন্তু কি করবে? তাদের বন্ধু বান্ধবের মধ্যে সকলে নিঃসন্দেহে বিশ্বাস করেছিল যে শৈলেশ্বর বাবু প্রকৃতই একটা ঝুনা ভণ্ড, এতদিনে দিবালোকে আত্মপ্রকাশ করেছেন। তাদের মধ্যে কয়েকজন ছোকরা মাধব ও যাদবের পক্ষ অবলম্বন করল এবং মৌখিক সহানুভূতি জানাতে লাগলো। এদিকে বৃদ্ধদের দুই পক্ষের মধ্যে ব্যাপার অনেক দূর গড়িয়েছিল। হালদার মহাশয়ের উপর ধনীরায় মহাশয় এত দূর চটেছিল যে তিনি তার নামে ডাব চুরির অপবাদ দিয়ে নালিশ ঠুকে দিয়েছে। ভাদুরী মহাশয় মানিক পোদ্দারের কাছে হ্যান্ডনোট লিখে কিছু টাকা নিয়েছিলেন। গাঙ্গুলি মহাশয়ের উস্কানিতে পোদ্দারের ভাদুরী মহাশয়কে চাপ দিতে শুরু করেছেন। মল্লিক মহাশয় হোমিওপ্যাথি ডাক্তারি করেন। তিনি বিপক্ষ দলের কারো বাড়িতে আর চিকিৎসা করবেন না বলে প্রচার করতে লাগলেন। ফলে গোস্বামী মহাশয় কলকাতা থেকে সরল হোমিওপ্যাথি শিক্ষা নামে বইটি কিনে এনে হোমিওপ্যাথি শিখতে লাগলেন। শৈলেশ্বর বাবুর নামে 2-4টি চিঠি এসেছিল। চিঠিগুলো কি করে বিপক্ষ দলের হস্তগত হলো, এই ব্যাপারে ক্ষেপে সদলের কয়েকজন পাণ্ডা স্থানীয় পোস্টমাস্টারের বিরুদ্ধে এক প্রকাণ্ড দরখাস্ত দিয়ে ফেললেন। পোস্টমাস্টার বেচারা এই আকস্মিক বিপদে সকলের দ্বারস্থ হয়ে ব্যাপার মিটিয়ে ফেলার জন্য সকাতরে অনুরোধ করে বেড়াতে লাগলেন। গ্রামের উকিল আশুবাবু টেবিল চাপড়িয়ে তাকে বলে দিলেন, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ফাইট, শেষ পর্যন্ত লড়ে দেখব, তবে ছাড়ব। সনাতনপুরে ঘোর চাঞ্চল্য, সকলেরই রসনা সব এঁকে চলছে। এমন সময় গ্রামে দুটো ঘটনা ঘটল। হঠাৎ শ্যামা ধোপানি কোথা থেকে ফিরে আসলো। সে নাকি মামার বাড়ি গিয়েছিল। দেখা গেল পিরুর সঙ্গে তার কোনো কলহ নেই। দুজনে গাধার পিঠে মোট চাপিয়ে বেশ স্বচ্ছন্দে ঘোরাফেরা করতে লাগলো, যেন কিছুই হয়নি। প্রবীণের দল কয়েকটা হতভম্ব হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তারপর অবশ্য তারা ব্যাপারটা বুঝে ফেললেন। ভূতের কাছে মামদোবাজি, মামার বাড়ি, পিরু বেটা টাকা খেয়েছে নিশ্চয়ই। শৈলেশ্বর মুক্তার আর ফিরলেন না, কারণ তিনি মারা গিয়েছিলেন। প্রেমে পড়ে নয়, কূপে পড়ে। গ্রামেরই একটা অব্যবহৃত এদো ন্যাড়া কুয়ো ছিল। তারই ভেতর থেকে তার গলিত শবদেহটা কিছুদিন পর বের হলো। মল্লিক মহাশয় আবিষ্কার করলেন। সনাতনপুরের অধিবাসী বৃন্দ, গল্পটা এখানেই শেষ হলো। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে আমি এর পরবর্তী গল্পটি পড়লে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।